ভেরি গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা যেটা তোমাদের মাধ্যমিক 2020-তে ম্যাথের যে পেপারটা এসেছিলো, সেই ম্যাথের পেপারের প্রত্যেকটি কোশ্চেন্সের শুধুমাত্র উত্তর বলে দেবো তা নয়, প্রত্যেকটি কোষে তার সমাধান আমরা বের করার চেষ্টা করব এবং তোমরা সেই জন্য কিন্তু মন দিয়ে দেখো। আচ্ছা, একটু তার আগে একটু বলে নিই, যেটা তোমরা খুব ভালোভাবেই জানো, তবু একবার জাস্ট বলে নিই যে তোমাদের টোটাল ম্যাথ 100 মার্কসের 100 মার্কসের মধ্যে 10 মার্কস তোমাদের কিন্তু যেটা প্রজেক্ট বা ভাইভা যেটা স্কুলে হয় সেখান থেকে 10 মার্কস, এবং পরীক্ষার দিনে গিয়ে তোমাদের সেখান থেকে 90 মার্কসের অ্যান্সার্স করে আসতে হয়। তাহলে 10 এবং 90 মিলে হয়ে গেল তোমার টোটাল 100 মার্কসের অ্যান্সার্স তোমাদেরকে করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এই যে 90 মার্কস যেটা তোমাদের পরীক্ষার দিনে করতে হয়, সেটা কীরকম থাকে না, সেটা তোমার ধরো ফার্স্ট তোমার কিছু এমসিকিউ দেওয়া থাকে, 6টা এমসিকিউ দেওয়া থাকে, 1 into 6 দ্যাট ইজ 6 মার্কস। তোমাদের কিছু শূন্যস্থান পূরণ দেওয়া থাকে, সেখানে হয়তো 6টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে হয়, যেটা 1 into 5 মার্কস। সত্য মিথ্যে 6টা কোশ্চেন দেওয়া থাকে, সেখান থেকে তোমাদেরকে 5টা অ্যান্সার করতে হয়, সেটা হচ্ছে 5 মার্কস। 2 মার্কসে 10টা কোশ্চেন দেওয়া থাকে, এখানেও তোমরা অপশন পাবে 2 into 10 দ্যাট ইজ 20 মার্কস। আর বাকি যেটা থাকছে 54 মার্কস, সেটা ওই 3 মার্কস বা 5 মার্কসের কোশ্চেন মিলে, সেগুলো তো প্রচুর অপশনস থাকে, কোনো চিন্তার ব্যাপার নেই, সেখান থেকে 54 মার্কস। তাহলে টোটাল মিলে হয়ে গেল তোমাদের 90 মার্কস। কিন্তু একটা জিনিস বলে নিই, এই তোমাদের যদি 90 মার্কস, 90-তে 90 যদি পেতে হয়, আর এদিকে 10 মার্কস তোমাদের প্রজেক্ট এবং ভাইভা তো রয়েছেই, তাহলে এই 90-তে 90 পেতে হলে তোমাকে কিন্তু কোনো চ্যাপ্টার্স বাদ দেওয়া চলবে না। কেন? প্রত্যেকটি চ্যাপ্টার্স থেকে খুব ইজি কিন্তু বেসিক কনসেপ্টের উপরেও কিন্তু প্রচুর কোশ্চেন্স দেওয়া থাকে, এবং সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার্স তোমাদেরকে ভালোভাবে করতে হবে এবং জিনিসগুলো বুঝতে হবে। আমি আজকে তোমাদের এখানে যেটা তোমাদের 2020 সালে মাধ্যমিকের যে কোশ্চেন্স পেপারটা এসেছিল, প্রত্যেকটি অঙ্ক আমরা কষে কষে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে শুধু সমাধান এলো। তোমরা আশা করি তোমাদের কাছে মাধ্যমিক 2020 সালের কোশ্চেন্স পেপারটি রয়েছে। যদি কারো কাছে সংগ্রহে না থেকে থাকে, তাহলেও আমি আজকে কোশ্চেন্স পেপার ধরে ধরে বারো দেখিয়ে তোমাদেরকে প্রত্যেকটা আলোচনা করব, কোনো অসুবিধা নেই। আর যাদের কাছে আছে তাদের খুব ভালো হয়। তাহলে দেখো 2020 সালে তোমাদের কি হয়েছিল না, তোমাদের টোটালস যেটা 90 মার্কসের দেখো কোশ্চেন্স থাকে, দেখো দেওয়া আছে। ফুল মার্কস হচ্ছে 90, তার মধ্যে হচ্ছে ফর রেগুলার ক্যান্ডিডেটসদের জন্য, এবং সেই জন্য তোমাদের 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকে। তার মধ্যে ফার্স্ট 15 মিনিটস তোমাদের থাকে রিডিং কোশ্চেন্স পেপার, ভালোভাবে কোশ্চেন্স পেপারটা ভালোভাবে বোঝানো এবং কীভাবে তোমরা করবে তার এখানে কিছু ইনস্ট্রাকশনস তোমাদের এখানে দেওয়া আছে, কোন কোন কোশ্চেন্সগুলোর অ্যান্সার তোমাদের জন্য, কোনগুলো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, সেগুলো দেওয়া আছে। এটা ভালোভাবে খুঁটিনাটি পড়বে, কোনো কনফিউশনস নেই। একমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য 11 নম্বর প্রশ্নের বিকল্প দেওয়া আছে, এবং 16 নম্বর প্রশ্নটা কেবলমাত্র বহিরাগতদের জন্য, এবং বাদ বাকি এই যেগুলো এই 11 এবং 16 বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 15 মার্কস যেটা রয়েছে সেটাকে তোমরা ভালোভাবে পড়ে নেবে, এবং পড়ে পড়ে তোমরা সেখানে একটা ডিসিশন নিয়ে নেবে, যেগুলো তো অল্টারনেটিভ রয়েছে আর কি, সেইগুলোর মধ্যে কোনটা তোমরা করবে। এবার চলে আসো তোমাদের কোয়েশ্চেন্স পেপারের মধ্যে। দেখো একের দাগের যে অঙ্কগুলো, একের দাগের অঙ্কগুলোতে তোমাদের থাকে এমসিকিউ, এমনি থাকে তোমার 6টা কোয়েশ্চেন্স, এবং এখানে কোনো অপশনস দেওয়া থাকে না, 6টারই উত্তর দিতে হয়, এবং প্রত্যেকটি কোশ্চেনের আবার 4টে করে অপশন দেওয়া থাকে। যে অপশনসটা তোমার সঠিক বলে মনে হবে সেটাতে তোমাদেরকে টিক করতে হবে। তাহলে টিক যখন করতে হবে, তার মানে আগে তোমাকে অঙ্কটা কষে নিতে হবে। তাহলে কষে কীভাবে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন কীভাবে কষে উত্তর বের করবে সেগুলোও আমি কিন্তু এখানে আলোচনা করে দিয়েছি। শুধু উত্তরটা আমি বলে দেবো না, সেটা কীভাবে আসছে উত্তরটা সেটাও আমি আলোচনা করে দেবো। তো ফার্স্ট অঙ্কটা দেখো, বলেছে কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 4টে অপশন দেওয়া আছে, 5%, 10%, 15% এবং 20%। তাহলে দেখো অঙ্কটা দেখে নাও। একের অঙ্কটা আমি করছি, একের অঙ্কটা। ওকে, একেরটা বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ। আমি ধরে নিলাম মূলধনটা হচ্ছে x টাকা, তাহলে 10 বছরের পর সেটা কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x টাকা হবে। তার মানে এইটা যদি তোমার আসল হয়, তাহলে 10 বছর পরে সুদযুক্ত আসল মিলে হয়ে যাবে 2x টাকা। ঠিক আছে, তাহলে এটা আসল আর এটা সুদ আসল মিলে এটা। তাহলে সুদ কত হবে? তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে সুদ, তার মানে হচ্ছে x টাকা। তার মানে আমি বলতে পারি কি x টাকার
10 বছরের যে সুদ, সেই 10 বছরের যে সুদ সেটা হচ্ছে x টাকা। ক্লিয়ার? তাহলে সুদের হার বের করতে গেলে কি করতে হয় জানো তোমরা? 100 টাকার 1 বছরের সুদ বের করতে হয়। তাহলে আমি বের করি 1 টাকার, তাহলে 1 বছরের সুদ হচ্ছে এটা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? ইনটু 100। ক্লিয়ার? তাহলে x x কেটে যাবে, 100 এটা কেটে যাবে, কেটে আসবে 10। তার মানে অ্যানসার 10। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তার মানে এটা হচ্ছে সুদের হার। তাহলে এখানে যে অপশনসগুলো দেওয়া আছে চারটের মধ্যে, তার মধ্যে তোমাদের বি এর অপশনসটা সঠিক। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে এসো পরের অঙ্কটায়। 2 এর অঙ্কটায় চলে এসো। 2 এর অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, বলে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক তোমাকে বের করতে হবে। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণটা দেওয়া আছে। তোমরা জানো দ্বিঘাত সমীকরণ, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এই সমীকরণটার সাথে যদি এই সমীকরণটা আমি তুলনা করি, তাহলে a এর ভ্যালু 1 আসবে, b এর ভ্যালু -7 আসবে, আর c এর ভ্যালু 3 আসবে। সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা ধরে নিই, তাহলে আলফা এবং বিটা মানে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি হয় তোমরা জানো ফর্মুলা, দ্যাট ইজ c বাই a। তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু c বাই a। c মানে কত? 3, a মানে কত? 1, 3 বাই 1 ইকুয়াল টু 3। তাহলে এখানে যে অপশনসগুলো দেওয়া আছে সেই অপশনসগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? দেখো সি এর অপশনসটা সঠিক, 3। খুব কেয়ারফুল থাকবে। দেখো একটা 3ও দেওয়া আছে, একটা -3ও দেওয়া আছে, খুব কেয়ারফুল থাকবে। তাহলে আমাদের এখানে 2 এর অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে সি। 2 এর অপশন হয়ে যাবে সি, দ্যাট ইজ 3। পরেরটায় চলে এসো 3 এর অঙ্কটায়। 3 এর অঙ্কটা দেখো কি বলে দেওয়া আছে। 3 এর অঙ্কটায় বলা আছে যে একটা ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান এবং এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে সিওডির মান কত? চারটে অপশনস দেওয়া আছে। তাহলে কোন অপশনসটা সঠিক হবে? তাহলে আমি একটু প্রথমে ছবিটা এঁকে নিই। কেমন ছবিটা? না ও কেন্দ্রীয় বৃত্ত, এটা আমার ধরো কেন্দ্র, তাহলে এটা এবি জে, এটা হচ্ছে সিডি জে, এবং এই দুটো জে কিন্তু বলে দিয়েছে সমান, এবং তোমাকে বলে দিয়েছে যে এ ও বি ইকুয়াল টু, তোমাকে বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তোমাকে বার করতে বলেছে যেটা, সেটা হচ্ছে সি ও ডিটা কত, এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। তাহলে আমার এখানে অপশনস যেগুলো দেওয়া আছে তার মধ্যে বি এর অপশনসটা সঠিক, দ্যাট ইজ এ 60, এটাও 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে বি এর অপশনসটা সঠিক। এবার আমরা 4 এর অঙ্কটাতে চলে আসি। দেখো 4 এর অঙ্কটা কি বলে দেওয়া আছে। 4 এর অঙ্কটাই বলেছে, তোমরা কোশ্চেনটা দেখো, যাদের কাছে নেই আমি দেখিয়ে দিই। 4 এর অঙ্কটা বলেছে যে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাতটা দেওয়া আছে। দেখো 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? অপশনসগুলো দেওয়া আছে। তাহলে আমি এইভাবে দুটো লম্ব বৃত্তাকার শঙ্কু ধরে নিই। একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর মনে করো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরো r1 এবং ওর উচ্চতা ধরো h1। অন্য আরেকটার ক্ষেত্রে ধরো r2 আর উচ্চতা হয়ে গেল h2। তাহলে এর আয়তন হয়ে যাবে v1 ইকুয়াল টু হয়ে যাবে তাহলে ফর্মুলা অনুসারে 1/3 পাই r1 স্কয়ার h1, এবং এটার ক্ষেত্রে v2 ইকুয়াল টু হয়ে যাবে 1/3 পাই r2 স্কয়ার h2। ফর্মুলাটা জাস্ট লিখলাম। আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে v1/v2 ভ্যালুটা দেখো দেওয়া আছে 1/4। আমাদের এখানে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, দ্যাট ইজ r1/r2 ইকুয়াল টু দেওয়া আছে, দ্যাট ইজ 4/5। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে h1/h2, তার মানে উচ্চতার অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব দেখো, আমরা দেখো এই v1/v2 এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাই। v1/v2 মানে জানি আমরা 1/3 পাই r1 স্কয়ার h1, 1/3 পাই r2 স্কয়ার h2। v1/v2 এর ভ্যালুটা কত দেওয়া আছে? 1/4। দেখো এখানে 1/3 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে থাকবে কত? r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইনটু h1 বাই h2। তার মানে r1 বাই r2 তার হোল স্কয়ার ইনটু h1 বাই h2। r1 বাই r2 এর ভ্যালু দেখো দেওয়া আছে 4/5, তাহলে আমি এখানে লিখে নিই এটা
4/5 তার হোল স্কোয়ার h1/h2, এটা কত 1/4, তার মানে এটা হয়ে যাবে 16/25 h1/h2 ইকুয়াল টু 1/4। তাহলে h1/h2 ইকুয়াল টু কত হবে 1/4 ইন্টু 25/61, তার মানে আসবে এটা 25/64। তাহলে মানে h1:h2 অনুপাতটা ইকুয়াল টু হয়ে যাবে 25:64। তাহলে এখানে যে অপশনসগুলো দেওয়া ছিল ডি এর, তার মধ্যে এই আমাদের দেখো ডি এর অপশনসটা সঠিক বলে মনে হচ্ছে। তাহলে সঠিক অপশনস হয়ে যাবে ডি, দ্যাট ইজ এ 25:64। পরের অঙ্কটায় চলে আসি আমরা, পাঁচের অঙ্কটায়। পাঁচের অঙ্কটায় দেখো কি দেওয়া আছে। পাঁচের অঙ্কটায় বলে দেওয়া আছে যেটা সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, যেখানে থিটা ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এবং সে তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান কত, চারটে অপশনস দেওয়া আছে। তাহলে একটু আমরা বের করে নিই, সেটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। তার মানে আমরা লিখে নিতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বা সাইন থিটা বাই কস থিটা। দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ করে করে তোমাদেরকে দেখাচ্ছি। সাইন থিটা বাই কস থিটা মানে জানো তোমরা tan থিটা ইকুয়াল টু 1, জানো tan এর কত ভ্যালু 1 হয় না, তোমরা জানো এটা 45 ডিগ্রি ভ্যালু 1 হয়, তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই রিলেশনটা থেকে আমরা থিটার ভ্যালুটা বের করে নিলাম। আরেকটা যেটা রিলেশন দেওয়া আছে দ্যাট ইজ sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x দেওয়া আছে। তাহলে এখানে sec থিটার ভ্যালুটা বসিয়ে দিই, থিটার ভ্যালু আমরা বের করে নিয়েছি দ্যাট ইজ 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে cosec 45 ডিগ্রি ইকুয়াল টু x। sec 45 ডিগ্রি ভ্যালু হয় √2, cosec 45 ডিগ্রি ভ্যালু √2, তার মানে এটা 2√2 ইকুয়াল টু x, তার মানে x এর ভ্যালু হয়ে গেল 2√2। তাহলে আমাদের এখানে যে অপশনসগুলো দেওয়া আছে সেই অপশনসগুলোর মধ্যে তাহলে কোন অপশনসটা সঠিক হবে, ডি এর অপশনসটা সঠিক হবে। তাহলে আমি 5 এর অ্যানসার হয়ে গেল ডি। এইবার আমরা চলে আসি 6 এর অঙ্কটায়। 6 এর অঙ্কটা দেখো কি বলে দেওয়া আছে। এখানে তোমার কতগুলো সংখ্যা বা তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে দেখো একটু লিখে নিই আমি, 1 3 2 8 10 8 3 2 8 8 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এইগুলোর মধ্যে আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এগুলোর মধ্যে সংখ্যাগুলোর মান নির্ণয় করো। সংখ্যাগুলোর মান, চারটে অপশন এরকম দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মান বের করতে গেলে কি করতে হয়, আমাদেরকে প্রথমে যেটা করে নিতে হবে যে সেইগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে আমরা সেগুলোকে সাজিয়ে নেব। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে 1, তারপরে একটা 2, দুটো 2 আছে, একটা এই দুটো 2, 3 এই যে একটা, এখানে একটা 3 3 1 2 3 4, চারটে 8 আছে দেখো, আর একটা আছে 10। তাহলে এইগুলোকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবং এই ঊর্ধ্বক্রমে সাজানোর পর তুমি একটা জিনিস লক্ষ্য করো, 1 একবারই রয়েছে, এই 2টা দুবার রয়েছে, 3টাও দুবার রয়েছে, 8টা দেখো 4বার রয়েছে, আর 10টা একবার রয়েছে। 10টা একবার রয়েছে। তার মানে এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার যেটা রয়েছে সেটা হচ্ছে 8। কতবার রয়েছে সেটা 4। তাহলে সবচেয়ে বেশিবার রয়েছে কোনটা? 8। তাহলে এখানে সংখ্যাগুলোর মান হবে, সংখ্যাগুলো হবে কোনটা? 8টা। তার মানে আমার এখানে যে অপশনসগুলো দেওয়া আছে সেই 6 এর দাগের দেখো অপশনসগুলো যেগুলো দেওয়া আছে সেই অপশনের মধ্যে কোন অপশনসটা সঠিক হবে, সেই অপশনের মধ্যে আমাদের সি এর অপশনসটা সঠিক হবে। 6এরটা সি এর অপশনসটা আমাদের সঠিক হবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখে নাও, তাহলে 1এরটা বি, 2এরটা হয়ে যাবে সি, 3এরটা হয়ে যাবে বি, 4এরটা হয়ে যাবে তোমার ডি, 5এরটাও ডি, আর 6এরটা 6। তাহলে আমরা এমসিকিউ যতগুলো ছিল সেই এমসিকিউগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই করে ফেললাম, এবং প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে কষে কষে দেখিয়েও দিয়েছি। এবার আমরা চলে আসি 2এর দাগের অঙ্কগুলো। 2এর দাগের অঙ্কগুলো দেখো কি দেওয়া আছে। 2এর দাগের অঙ্কগুলো দেওয়া আছে শূন্যস্থান পূরণ। 2এর দাগের অঙ্কগুলো আছে শূন্যস্থান পূরণ। দেখো ফার্স্টে যে অঙ্কটা একটু করে নাও ভালোভাবে। বলেছে দেখো আনিসুর, এখানে 2এর দাগে আরেকটা জিনিস তোমাকে বলে দিই, একটু খেয়াল রাখবে। এই যে শূন্যস্থান পূরণ করে দিয়েছে যে কোনো 5টি, মানে তোমার এখানে 6টা মোট দেওয়া থাকবে, 6টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 5টি তুমি তোমার পছন্দ মতন করতে পারবে, যেগুলো তুমি একদম স্যাঙ্গুইন থাকবে যে আমি করতে পারবোই, যদিও সবগুলোই সোজা থাকবে, সবগুলোই পারবে আমি জানি।
তাও বলছি যে যেগুলোর মধ্যে একদম স্যাঙ্গুইন থাকবে সেগুলোই করবে। তাহলে ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখো, আনিসু 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটা যৌথ ব্যবসায় যায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এটা একটা এক ধরনের অংশীদারি কারবার, এবং তাদের এখানে অংশীদারি কারবারের ক্ষেত্রে তারা এখানে তাদের লভ্যাংশ পাবে তাদের মূলধনের অনুপাত অনুসারে। তার মধ্যে আনিসুরের 500 টাকা 9 মাসের জন্য 9 মাস, এবং ডেভিডের তোমার 600 টাকা তোমার 5 মাসের জন্য তারা নিয়োজিত করেছিল। তাহলে এদের মূলধনের অনুপাত মানে বা যতটা টাকা ওদের খেটেছিল সেই অনুপাতটা কত হয়ে যাবে? সেই অনুপাতটা হয়ে যাবে 500 × 9 = 600 × 5। তাহলে কত হয়ে গেল? 4500 × এই 3000। যদি এই দুটোর অনুপাত নিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 3:2। তাহলে এটাই যদি তাদের মূলধনের অনুপাত হয় তাহলে এটাই হবে তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে 2-এর 1-এর অ্যান্সারটা কত হবে? 3:2। শূন্যস্থানে হবে 3:2। পরের কোশ্চেনটাতে দেখো চলে আসো। পরের কোশ্চেনটা কি বলেছে? পরের কোশ্চেনটা দেখো, ax² প্লাস 2bx প্লাস c = 0, ব্র্যাকেটে অবশ্যই দেওয়া আছে a ≠ 0। তোমরা জানো a = 0 হলে সেটা দ্বিঘাত সমীকরণই হবে না। তাহলে এরকম একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² ড্যাশ হবে। খুব ভালো একটা অঙ্ক, একটু যে খেয়াল না রাখো তাহলে তোমরা এটা ভুল হয়ে যায় অনেক সময়। আমরা জানি যে সমীকরণে বীজদ্বয়ের বাস্তব ও সমান হওয়ার শর্ত, যদি এরকম একটা আমাদের আদর্শ সমীকরণ নিয়ে নিই ax² + bx + c = 0, এটা একটা আদর্শ যদি দ্বিঘাত সমীকরণ নিয়ে নিই তাহলে বীজদ্বয়ের বাস্তব এবং সমান হওয়ার শর্ত হচ্ছে b² = 4ac। এটা হচ্ছে ওর কিন্তু আদর্শ শর্ত। কিন্তু লক্ষ্য করো আমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে সেটা হচ্ছে ax² + 2bx + c = 0, এটা দেওয়া আছে। তাহলে একটু দেখো পরিবর্তন রয়েছে, দেখো ax² + bx + c, এখানে কিন্তু ax² + 2bx + c। তার মানে এইখানে বীজদ্বয়ের বাস্তব সমান হওয়ার যদি এইটা যদি আমার কন্ডিশন হয় তাহলে আমি এখানে আমার এটা বাস্তব হওয়ার কন্ডিশন কি হবে? x এর সাথে যেটা সহগ তার হোল স্কয়ার, এখানে তাই করেছিলাম x এর সহগের হোল স্কয়ার = 4 ইনটু a মিন্স কি? এটা কি জিনিস? এই জিনিসগুলো জানতে হবে, এগুলোই বলি কনসেপ্টের ব্যাপার। a হচ্ছে x² এর সহগ, তাহলে x² এর সহগ কত? a ইনটু c, যেটা কনস্ট্যান্ট টার্ম সেটা। তার মানে 2b² হয়ে যাবে 4b² = 4ac। তার মানে 4 4 যদি কেটে যায় b² = ac। অনেকে কি করা হয় তাড়াহুড়োর মধ্যে গিয়ে b² = 4ac লিখে দিয়ে চলে আসে, কিন্তু তা নয়, আমার ইকুয়েশনটা কিন্তু একটু চেঞ্জ রয়েছে, খেয়াল রাখবে। তাহলে আমার এখানে অ্যান্সার কত হয়ে যাবে? শূন্যস্থানে b² = ac। তাহলে আমি 2-এর দাগের অঙ্কটাও আমরা করে নিলাম। 3-এর দাগের অঙ্কটা একটু লক্ষ্য করো। 3-এর দাগের অঙ্কটা কি হবে? 3-এর দাগের অঙ্কটা বলে দেওয়া আছে, দেখো দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হয়। তোমরা জানো দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হবে। 5-এর দাগের অঙ্কটা তুমি দেখো, 5-এর অঙ্কটা বলেছে, সরি 3-এরটা হয়েছে, 4-এর অঙ্কটাই আমি বলি যে sin θ সর্বোচ্চ মান কত বলে দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, এখানে শুধু sin 3θ হোক বা sin θ হোক বা sin 2θ হোক, যাই হোক না কেন, সাইনের সর্বোচ্চ যে মানটা সেটা কিন্তু সবসময় 1 হয়, খেয়াল রাখবে। তাহলে sin 3θ সর্বোচ্চ মান হবে 1, কেন সাইনের মান কিন্তু কখনোই 1-এর থেকে বেশি হয় না, 0 থেকে 90 ডিগ্রি রেঞ্জের মধ্যে। কাজে sin 3θ সর্বোচ্চ মান হবে 1। পরের 5-এর অঙ্কটা তুমি লক্ষ্য করো। 5-এর অঙ্কটা কি বলা হয়েছে যে একটা নিরেট গোলক গলিয়ে একটা যদি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয় তাহলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। এই অঙ্কটার প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের বইয়ে যে সমস্ত সলিড সারফেসগুলোর কথা বলে দেওয়া আছে, সেটা চোঙ হোক বা শঙ্কু হোক বা গোলক হোক, একটা সলিড সারফেস থেকে যখন আরেকটা সলিড সারফেসে কঠিন বস্তুতে নিয়ে আসা হয় তখন তাদের মধ্যে যেটা ধ্রুবক থাকে বা পরিবর্তন যেটা হয় না সেটা হচ্ছে গিয়ে ওদের আয়তন। যেন একটাকে গলিয়ে আরেকটা শেপ দেওয়া হয় তখন ওদের আয়তনটা কিন্তু অপরিবর্তিত থাকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, 6-এর অঙ্কটায় চলে আসি। 6-এর অঙ্কটায় কি বলে দেওয়া আছে দেখো, 6-এর অঙ্কটায় বলে দেওয়া আছে যে কিছু ছাত্রের বয়স দেওয়া আছে এবং সেই বয়সগুলো তাদের বছরে দেওয়া আছে। কত না 10, 11, 9, 7, 13, 8, 14 এইগুলো দেওয়া আছে। এই বয়সের মধ্যমা কত? তাহলে আমি জিনিসগুলো লিখে নিই যেগুলো আমার দেওয়া আছে।
কি কি দেওয়া আছে দেখো, একটু লিখে নাও। 10, 10, 11, 9, 7, 13, 8 আর 14 এই বয়সগুলো দেওয়া আছে। এইগুলোর মধ্যে মধ্যমা বের করতে বলেছে। তাহলে মধ্যমা বের করার তোমরা নিয়ম জানো, যে প্রথমে এইগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া মানে আমরা সেগুলোকে ছোট থেকে বড়তে সাজিয়ে নেব। তাহলে এই সংখ্যাগুলোকে যদি ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে কত আসবে? 7, 8, 9, 10, 11, 13 আর 14। আমি ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এরকম কতগুলো ছাত্র রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে n ইকুয়াল টু হচ্ছে 7, মানে হচ্ছে অযুগ্ম। তাহলে যদি অযুগ্ম হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যমা কত হয়? মধ্যমা ফর্মুলা জানো, সেগুলো হচ্ছে n + 1/2 তম পদটি হয়। তার মানে এটা 7 + 1, n মানে 7, তো 7 + 1 তম পদটি, মানে 4 নম্বরে যেটা রয়েছে সেটা। তাহলে 4 নম্বরে কোনটা রয়েছে একটু দেখে নাও। এই যে আমি এইগুলোকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। প্রথমে এই কারণে খেয়াল রাখবে, অনেক সময় তোমরা এখান থেকে ডাইরেক্ট করে যাও, এটা নয় কিন্তু। প্রথমে সেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে তারপর করতে হবে। 4 নম্বর কোনটা রয়েছে? 1, 2, 3, 4। 4 নম্বরে রয়েছে 10। তার মানে আমার এখানে মধ্যমার যে মানটা হবে, সেই মধ্যমা মান হবে 4তম পদটি, মানে মধ্যমা হবে 10। মধ্যমা হবে 10। তাহলে আমার 6 এর অঙ্কটা হয়ে গেল 10। তাহলে আমি এখানে 2 এর দাগে যে সমস্ত অঙ্কগুলো ছিল, 2 এর দাগে কিন্তু সমস্ত অঙ্কগুলোই আমি কিন্তু করে নিলাম। এরপর আমরা চলে আসি 3 এর দাগের অঙ্কগুলো। খেয়াল করে নাও, শূন্যস্থান পূরণের প্রত্যেকটা শূন্যস্থানের উত্তর এখানে দেওয়া আছে এবং কিভাবে উত্তর এসেছে সেটা আমি ডিসকাশন করে নিয়েছি। আমরা এবার 3 এর দাগের অঙ্কগুলোতে চলে আসি। 3 এর দাগের অঙ্কগুলোতে তুমি দেখো কি দেওয়া আছে না, সত্য মিথ্যে বের করতে বলেছে। সত্য মিথ্যা 3 এর এক একটা। এখানেও তুমি একটা লক্ষ্য করো, এখানে আমি যেমন বলেছিলাম যে এই যে সত্য মিথ্যা লেখো, এখানেও তোমার কিন্তু যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হয়, কিন্তু তোমার দেওয়া থাকবে কটা? 6টা। সেই 6টার মধ্যে যে কোনো 5টা করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদে আসলে হলো 2p + PRT/100 টাকা। একটু আমি অঙ্কটা করে নিই। এটা আমার সত্য না মিথ্যা যাচাই করতে গেলে আগে আমাকে অঙ্কটা করে দেখে নিতে হবে যে তার এই উত্তরের সাথে মিলছে কিনা। আমরা জানি যদি p টাকার যদি R% ইন্টারেস্টে টি বছরের সুদ কত হয় না PRT/100, এটা আমরা জানি ফর্মুলা। তাহলে এখানে কিন্তু মূলধন কিন্তু p নয়, এখানে মূলধন কিন্তু বলে দেওয়া আছে 2p টাকা। তাহলে p এর জায়গায় আমরা লিখবো 2p। আর এখানে কিন্তু ইন্টারেস্ট কিন্তু r নয়, এখানে r/2। তাহলে আমি r এর জায়গায় এই ফর্মুলাতে আমি লিখবো r/2 টি বছর বাই 100। তাহলে কত হবে? 2 2 কেটে যাবে, তাহলে থাকবে কত? PRT/100। তার মানে 2p টাকার r/2% হারে টি বছরে সুদ হয়ে গেল কিন্তু PRT/100 টাকা। তাহলে সুদ আসলে মিলে কত হবে? আসল কত ছিল? 2p, সুদ কত হলো? PRT/100। তাহলে সুদ আসলে মিলে কত হয়ে গেল? 2p + PRT/100। এটাই কিন্তু দেখো দেওয়া আছে 2p + PRT/100। তার মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা সত্য। তাহলে 3 এর 1 এর উত্তরটা হয়ে যাবে সত্য। আমি এবার 2 এর অঙ্কটাতে চলে আসি। 2 এর অঙ্কটা দেখো কি বলে দেওয়া আছে। 2 এর অঙ্কটা দেখো বলা আছে যেটা, সেটা হচ্ছে দেখে নাও, 2a = 3b = 4c হলে a/b/c = 2:3:4 হবে। এটা সত্য না মিথ্যে? তাহলে আমাকে দেখতে হবে a/b/c কত আসছে, এটার সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে সত্য, না মিললে মিথ্যা। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, 2a = 3b = 4c। এইটা কিন্তু আমরা k ধরে নিলাম। তার মানে 2a = k, তার মানে a হয়ে যাবে k/2। 3b = k, 3b হচ্ছে k, তার মানে b হয়ে গেল k/3। 4c = k, তার মানে c হয়ে গেল k/4। তাহলে a/b/c কত হবে? a মানে হচ্ছে k/2, b মানে হচ্ছে k/3, c মানে হচ্ছে k/4। অনুপাত যদি আমি নিই তাহলে কত আসবে দেখো, এটা 12 দিয়ে সবগুলোকে গুণ করে নিলাম, মানে 2 3 4 এর এলসিএম নিয়ে লসাগু হচ্ছে 12 দিয়ে সেজন্য সবগুলোকে গুণ করলাম। তার মানে k/2 * 12 that is a 6k, k/3 * 12 that is a 4k, আর k/4 * 12 that is a 3k। তার মানে এটা চলে এলো 6:4:3। কিন্তু দেখো আমার এখানে বলে দেওয়া আছে 2:3:4
4, তার মানে আমার যেটা দেওয়া আছে সেই উত্তরের সাথে আমার কিন্তু মিলল না, তার মানে উত্তরটা যেটা দেওয়া আছে সেই উত্তরটা ভুল। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে 6:4, তার মানে যে উত্তর দেওয়া আছে সেটা ভুল, তার মানে এইটা হয়ে গেল মিথ্যা। ক্লিয়ার? 3-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর 3-এর 3-এরটা, 3-এর 3-এর অঙ্কটা দেখে নিই একটু কি দেওয়া আছে। 3-এর 3-এর অঙ্কটা বলে দেওয়া আছে, দেখো একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, দেখো 5:12:13 বলে ত্রিভুজটির সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটা সত্য না মিথ্যা আমি দেখে নেব। তাহলে ত্রিভুজের অনুপাত কত দেওয়া আছে, দেখো 5:12:13, তার মানে একটা বাহু যদি 5K হয়, অন্যটা হবে 12K, আর অপরটা হয়ে যাবে 3K। এটা সমকোণী ত্রিভুজ হবে কিনা কি করে বুঝবো? আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের এটা যদি অতিভুজ, এটা যদি ভূমি, আর এটা যদি লম্ব হয়, আমরা জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজটা সবচেয়ে বড়, তার মানে অতিভুজ হবে 13K, ভূমিটা হয় 5K হবে নয় 12K হবে, আমি 5K ধরলাম, 12K ধরলেও তোমার কোনো প্রবলেম নেই। তাহলে এটা যদি 5K হয় তাহলে এটা হয়ে যাবে 12K, আর এটা যদি 12K ধরো তাহলে এটা 5K। ঠিক আছে? তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু এটা হচ্ছে কিনা আমি দেখে নিই। যদি ভূমি স্কয়ার মানে হচ্ছে 5K তার হোল স্কয়ার প্লাস লম্ব তার মানে হচ্ছে 12K স্কয়ার, তার মানে 25K স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 144K স্কয়ার, তার মানে 169K স্কয়ার, তার মানে এটা হচ্ছে 13K তার হোল স্কয়ার। তার মানে কি হলো? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু 13K, তার মানে অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার, তার মানে যেটা সমকোণী ত্রিভুজের কিন্তু হওয়ার কন্ডিশনস। তার মানে এই যে কন্ডিশনস এইগুলো দেওয়া আছে অনুপাতগুলো, এইটা হলে কিন্তু সমীকরণটি এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ হচ্ছে। তার মানে এই আমার এটা সত্য না মিথ্যে কি হবে? এটা হয়ে যাবে আমার সত্য, 3-এরটা হয়ে যাবে সত্য। 4-এর অঙ্কটাই চলে আসে। 4-এর অঙ্কটা দেখো কি বলে দেওয়া আছে। 4-এর অঙ্কটা দেখো, এই 4-এর অঙ্কটা খুব কনসেপ্ট বেসিসের। একটা রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। এটা সত্য না মিথ্যা বলেছে। তুমি এটা ত্রিকোণমিতি যখন আমি ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে একটা রশ্মিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয় তাহলে কোণটা ধনাত্মক হয়, আর যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরানো হয় মানে এই দিকে যদি ঘোরানো হতো তাহলে সেটা ঋণাত্মক হতো। তার মানে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা কিন্তু সঠিক স্টেটমেন্ট দেওয়া আছে, তার মানে এইটা আমাদের হয়ে যাবে সত্য। ক্লিয়ার? 5-এর অঙ্কটাই চলে আসো। 5-এর অঙ্কটাই কি বলে দেওয়া আছে দেখো, 5-এর অঙ্কটাই বলে দেওয়া আছে যে n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 -1 তম, মাইনাস দেওয়া আছে তম পর্যবেক্ষণের গড়। তোমরা জানো ফর্মুলা থেকে তোমরা এই জিনিসটা করেছো, যদি n যদি যুগ্ম হয়, n যদি যুগ্ম হয় তাহলে ওর মধ্যমার ফর্মুলা হচ্ছে n/2 তম ও n/2 + 1 তম পর্যবেক্ষণের গড়, এত পর্যবেক্ষণের গড়। ঠিক আছে? এটা হচ্ছে মধ্যমার ফর্মুলা, তোমরা এটা জানো। কিন্তু কিন্তু দেখো একটা খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু দেখতে কিরকম লাগলো, অনেক সময় তাড়াহুড়ো করে ভুল করবে। এখানে কিন্তু n/2 + 1 দেওয়া নেই, কিন্তু n/2 - 1 দেওয়া আছে, কিন্তু মধ্যমার ফর্মুলা হচ্ছে n/2 + 1, এই দুটোর পর্যবেক্ষণের গড়। তার মানে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা। ঠিক আছে? লাস্টে যে অঙ্কটা সেটা হচ্ছে 6 অঙ্কটা আমরা একটু আলোচনা করি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। এটা আমাদের সত্য না মিথ্যা? তাহলে আমি একবার দেখে নিই যে যদি ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয় এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে ওর আয়তনটা পরিবর্তন হচ্ছে কিনা সেটা ধরে নিই। তাহলে মনে করি একটা শঙ্কুর তোমার ভূমিতলের ব্যাসার্ধ মনে করো ধরলাম r1 আর উচ্চতা ধরলাম মনে করো h1। ক্লিয়ার? অন্য আরেকটা যে ওর এই r1টাকে চেঞ্জ করে ওর r2 করা হলো এবং সে r2 মানে ব্যাসার্ধটা r2 হলো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আগের ব্যাসার্ধের অর্ধেক, তার মানে r2 ইকুয়াল হয়ে যাবে r1/2, আর উচ্চতাটা দ্বিগুণ করা হলো, মনে করো উচ্চতাটা h2 হলো, তাহলে h2টা কি হবে এই আগের যে উচ্চতা মানে h1 তার দ্বিগুণ মানে 2h1। তাহলে প্রথমে ওর আয়তন তাহলে কত ছিল না v1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/3 পাই r1² h1, আর পরে আয়তনটা মনে করো v2 হলো, তাহলে সেটা হয়ে যাবে 1/3 পাই r2² h2।
টু। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা কি বের করছি দেখো, এখান থেকে আমরা বলতে পারি 1/3 পাই R2 স্কোয়ার। R2 মানে কত? R2 মানে হচ্ছে পরবর্তীতে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে প্রথমকার ব্যাসার্ধের হাফ, তার মানে R2 ইকুয়াল হচ্ছে R1/2, তাহলে এখানে লিখি R1/2 তার হোল স্কয়ার। H2 টা কত? উচ্চতাতে দ্বিগুণ করা হলো, আগে H1 ছিল, তাহলে H2 ইকুয়াল হচ্ছে 2H1, তাহলে H2 জায়গায় আমরা এটা 2H1 বসালাম, তার মানে কত এলো 1/3 পাই R1 স্কয়ার বাই 4 ইনটু 2H1, তার মানে 1/3 পাই R1 স্কয়ার বাই এটা। ক্লিয়ার? এই 2 একটা কেটে গেল, 2 দুগুণে 4, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি হাফ ইনটু 1/3 পাই R1 স্কয়ার H1। এটা ছিল আগেকার আয়তনটা, তার মানে হাফ ইনটু V1, তার মানে কি এলো? তার মানে এলো V2 টা এলো হাফ অফ V1, মানে এখনকার যে আয়তনটা সেটা আগেকার আয়তনের অর্ধেক হয়ে গেল, তাই না? আগেকার আয়তনের অর্ধেক হয়ে গেল, কিন্তু এখানে কি বলা আছে? একই থাকবে, তার মানে এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কি হলো তাহলে? ভুল হলো, তার মানে আমি এটা লিখবো মিথ্যা। তাহলে আমি 3-এর দাগের দেখো সবগুলোই কিন্তু করে নিলাম। ক্লিয়ার? তাহলে প্রথমেরটা হচ্ছে সত্য, তারপরেরটা হচ্ছে 2-এরটা হচ্ছে মিথ্যা, 3-এর অঙ্কটা হয়ে গেল সত্য, 4-এর অঙ্কটাও আমাদের সত্য, 5-এর অঙ্কটা কিন্তু মিথ্যা, 6-এর অঙ্কটা কিন্তু মিথ্যা। তাহলে এই যদি এখানে 6-এর মধ্যে 5টা করতে হয়, তাহলে 5-এ 5 যদি পেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তাহলে আজকে আমরা ওই শর্ট কোশ্চেন্সগুলো আমরা একটু আলোচনা করলাম, 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগেরগুলো। এর পরের দিন আমরা 2 মার্কসের কোশ্চেন্সগুলো আলোচনা করব। আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু শুধু উত্তর বলে দিইনি, আমি কিন্তু প্রত্যেকটা বসে বসে করে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের উপকার লাগবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই ভালো থেকো এবং অঙ্ক কষতে থাকো। বাই।